আজকের ফরেনসিক মেডিসিন ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। গত ক্লাসে আসলে আমরা পড়েছিলাম কাট থ্রোট ওন্ডস, অর্থাৎ গলায় কাটা ক্ষত। কেউ যদি নিজের গলা নিজে কাটে সেক্ষেত্রে কি কি ধরনের ক্ষত হবে বা ক্ষতের কি ধরনের বৈশিষ্ট্য থাকবে, এবং কাউকে যদি হত্যা করা হয় গলা কেটে সেক্ষেত্রে সেই ক্ষতের বৈশিষ্ট্যটা কেমন হবে, এ ধরনের কিছু কথা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়ব হলো পাংচার্ড বা পেনিট্রেটেড ক্ষত। পাংচার মানে তো আমরা বুঝি গাড়ির চাকা পাংচার হয়ে যায়, অনেক সময় পেরেক ঢুকে যায়, অর্থাৎ চোখা কোনো কিছু, তীক্ষ্ণ কোনো কিছু যদি ক্ষত তৈরি করে, মানে লম্বা ধারালো কোনো অস্ত্র যদি ঢুকে যায় শরীরে, সেক্ষেত্রে ক্ষতটার গভীরতাটা হবে বেশি, গভীরতার দৈর্ঘ্যটা হবে বেশি, প্রস্থ অপেক্ষা গভীরতার দৈর্ঘ্যটা বেশি হবে, কারণ এটা তীক্ষ্ণ জিনিস। যেমন মনে করেন চিকন লম্বা একটা ছুরি, তীক্ষ্ণ ছুরি, বর্ষা, বলম, তীর, ধনুক, তারপর হচ্ছে আলপিন, এইগুলোর মাধ্যমে কিন্তু এই ধরনের ক্ষত সৃষ্টি হয়। তাহলে আমরা যদি চিন্তা করি যে কি ধরনের অস্ত্র বা কি ধরনের কি বলা যায়, মানে ছুরি বা কি ধরনের অস্ত্র ব্যবহার করে পাংচার বা পেনিট্রেটিং ক্ষত সৃষ্টি করা যায়, সেক্ষেত্রে আমরা যদি একটা লিস্ট করি সেখানে কি কি পাই, আমরা তীর পাই, সরকি পাই, ছোরা পাই বা ছুরি পাই, ক্লাবস, নাইফ পাই, যে কোনো ধরনের তীক্ষ্ণ ছুরি পাই, বর্ষা পাই, বল্লম পাই, আলপিন পাই, পেরেকও পাই, কিন্তু পেরেক জাতীয় কিছু। এখন এই যে পাংচার বা পেনিট্রেটিং ক্ষত, এই ক্ষতের ভয়াবহতাটা কোন কোন বিষয়গুলোর উপর ডিপেন্ড করে, যেটার ভয়াবহতা কতটা হবে। পাংচার বা পেনিট্রেটিং ক্ষতের ভয়াবহতা কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করে। আমরা বেশ কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। একটা ডেড বডির মধ্যে যখন একটা ফরেনসিক করা হয়, ডেড বডিকে ল্যাবে যখন আনা হয়, তখন মৃতদেহে ক্ষতের অবস্থান, মানে ক্ষতটা কোথায় হয়েছে, সেটা কি পেশেন্টের মস্তিষ্কে হয়েছে, পেশেন্টের ব্রেস্টে হয়েছে, পেশেন্টের, জি বলেন, যে কিছু বলবেন। আচ্ছা, তাহলে দেখেন ক্ষতটা মৃতদেহের ঠিক কোথায় অবস্থান করছে। আমরা প্রথমে সেই ক্ষতটার অবস্থানটা আমরা দেখি। সেটা হতে পারে মাথায়, সেটা হতে পারে চেস্টে, সেটা হতে পারে অ্যাবডোমেনে, সেটা হতে পারে হাত পায়ে, সেটা হতে পারে যৌনাঙ্গে। দেহের কোথায় ক্ষতটা সেটা আমরা আগে দেখব। 2 নম্বর আমরা হিসাব করি অস্ত্রের প্রকৃতি, মানে এই ধরনের ক্ষত তৈরি করার জন্য কি ধরনের অস্ত্র ব্যবহার করা যেতে পারে সেটা আমরা একটু হিসাব করি, এবং আঘাতের তীব্রতাটাও আমরা একটু হিসাব করার চেষ্টা করি। তাহলে আমরা মৃতদেহে ক্ষতের অবস্থান আমরা কোথায় কোথায় দেখি বললাম, পেটে দেখতে পারি, পেটে, তলপেটে, অনেক সময় ছুরি ঢুকিয়ে দেয় দেখবেন। তাহলে এগুলা পেটে বা তলপেটে আঘাত দিলে যে অস্ত্রটা ব্যবহার করা হয়, এটা জখমের দৈর্ঘ্যটা অনেক বেশি হবে। আর যদি মাংসল অংশে যদি থাকে, উরু, পাছা, এগুলাতে, এগুলার জখমের গভীরতা হবে অস্ত্রের ধারালো অংশের দৈর্ঘ্যের সমান, মানে যতটুকু ধার থাকবে ততটুকু ঢুকবে। আর বুকে যদি থাকে, জখমের গভীরতা বেশি হবে। কিন্তু পিঠের দিকে যদি অস্ত্র ঢুকায়, জখমের গভীরতা কম হবে, কারণ পিঠের দিকে তো আমাদের হাড় আছে অনেকগুলা। আর অস্ত্রের প্রকৃতি আমরা যদি হিসাব করি, আমরা দেখি যে বড় চাকু, ছোরা, তারপর 2 দিকে ধার আছে এই ধরনের কোন ছুরি, 2 দিকে কাটা দাগযুক্ত, যে মানে 2 দিকে কাটা থাকে বা 2 দিকে ধার থাকে, এই ধরনের ছুরি কিন্তু দাগযুক্ত গভীর ক্ষত তৈরি করতে পারে। বাঁকানো কোনো ছুরি, বাঁকানো কোনো অস্ত্র, যেমন দা, এগুলো কিন্তু বাঁকানো। তারপর বিভিন্ন ধরনের কি বলে এটাকে, ওই আহ কিরিচ, কিরিচ বলে আর কি, কিরিচ বলে, বা এটাকে বলা হয় তরবারি জাতীয়, যেগুলো বাঁকানো যে অস্ত্র, এগুলো বাঁকানো ক্ষত তৈরি করে। একদিকে ধারালো, অন্যদিকে ভোঁতা। গরু জবাই করার সময় আমরা যে ব্যবহার করি ছুরিগুলো, একদিকে ধারালো, একদিকে ভোঁতা থাকে। তাহলে ক্ষতের একদিকে মোটামুটি গোলাকৃতি দেখা যাবে, একদিকে কাটা দেখা যাবে, আর একদিকে গোলাকৃতি দেখা যাবে। আর আঘাতের তীব্রতা আমরা হিসাব করি যে জখমের গভীরতাটা কতটুকু, হাড়ের ভিতরে জখম আছে কিনা সেটাও একটু তদন্ত করে দেখি। এবং অস্ত্রের সূচালো মাথা ভেঙে, মনে করেন যে অস্ত্রটা ঢুকানো হয়েছে শরীরে ক্ষত তৈরি করার জন্য, সেই মাথাটা ভেঙে
হাড়ের মধ্যে আটকে আছে কিনা সেটা দেখি। অস্ত্রের ধারযুক্ত এলাকা বাঁকা হয়ে ভিতরের শক্ত হাড়ে বিদ্ধ হচ্ছে কিনা সে বিষয়টাও আমরা দেখি। আর পাংচার্ড বা পেনিট্রেটিং বা গুপ্ত বিদীর্ণ ক্ষতের স্থান কোথায় কোথায় হতে পারে? চোখের উপরের পাতার ভিতরে, মাথার তালুতে, মলদ্বারে, বগলে, যৌনিনালীতে এবং গলার যে জয়েন্ট আছে জয়েন্ট গুলাতে। এগুলো কিন্তু অনেক সময় খেয়াল করা যায় না, এগুলো কিন্তু ভালো করে চেক করে দেখতে হয় যে জায়গাগুলোতে কোনো ইনজুর আছে কিনা, কোনো পেনিট্রেটিং ক্ষত বা পাংচার্ড আছে কিনা। তাহলে পাংচার্ড ক্ষতের ধরন যদি আমরা হিসাব করি, আমরা তিনটা ক্যাটাগরি পাই। একটা হলো অ্যাক্সিডেন্টাল, একটা হোমোসাইডাল, আর একটা সুইসাইডাল। অর্থাৎ একটা হলো দুর্ঘটনাজনিত কারণে, একটা হলো হত্যার উদ্দেশ্যে, আরেকটা হলো আত্মহত্যার উদ্দেশ্যে। এখন সুইসাইডাল বা আত্মহত্যাজনিত যে পাংচার বা যে পেনিট্রেটিং ক্ষত, এগুলোর কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য আছে। যেমন আমরা যদি এটা যদি লোকেশনটা যদি আমরা দেখি, আমরা দেখব যে হার্টের এলাকায় হতে পারে, কখনো কখনো তলপেট বা গলায় হতে পারে। আর যদি আমরা গতি যদি আমরা হিসাব করি, আমরা দেখব যে বুকে এবং গলাতে নিম্নমুখী এবং ভিতরমুখী কিছু ক্ষত থাকতে পারে। বুকের উপর হতে নিম্নমুখী এবং গলায় সরাসরি ভিতরমুখী ক্ষত থাকতে পারে। এবং গভীরতার কথা যদি আমরা হিসাব করি, সেক্ষেত্রে আমরা পাই যে উভয় ক্ষেত্রে একটু জোরে মারার ফলে একই রকম গভীরতার সৃষ্টি হয়। আর যদি আমরা সংখ্যা যদি আমরা দেখি, খুব কাছাকাছি অবস্থানে দুই বা ততোধিক বিদীর্ণ ক্ষত, দুই বা ততোধিক স্থানে যদি অনেকগুলো বিদীর্ণ ক্ষত দেখি, অনেক সময় এটা সুইসাইডের একটা চিহ্ন হতে পারে। আর ব্লাডের দাগ আমরা দেখতে পারি হাতের তালুতে, কনিষ্ঠ আঙুলে যদি আমরা ব্লাডের দাগ যদি আমরা দেখি, এটাকেও আমরা হিসাবে নিব। এরপর আত্মহত্যা যদি করে, ছুরি, যে কোনো ছুরি, যে কোনো কাঁচি, যে কোনো ধারালো অস্ত্র কিন্তু হাত মুঠ করে ধরবে। এই ডেড বডির হাত কিন্তু মুষ্টিবদ্ধ অবস্থায় পাওয়া যাবে, কারণ সে মুঠ করে ছুরিটা ধরে নিজের শরীরে বিদ্ধ করেছে। তাহলে আমরা ডেড বডির কি দেখবো? হাতের মধ্যে আমরা মুষ্টিবদ্ধ আমরা হাত দেখব। এরপর হোমিসাইডাল বা হত্যামূলক পাংচার বা পেনিট্রেটিং ক্ষতের যে বৈশিষ্ট্য আমরা দেখি, অর্থাৎ ধরেন কাউকে হত্যা করা হয়েছে পাংচার করে বা পেনিট্রেটিং ক্ষত তৈরি করে হত্যা করা হয়েছে, সেক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখি, আচ্ছা একটু একটু সময় নিচ্ছি আমি। আচ্ছা, এখন হত্যামূলক যে পাংচার্ড বা পেনিট্রেটিং ক্ষত, এই ক্ষতের বৈশিষ্ট্য যদি আমরা যদি দেখি, তাহলে আমরা কি ধরনের বৈশিষ্ট্য আমরা দেখি? একটা হচ্ছে শরীরের যে কোনো স্থানে ক্ষত দেখা যাবে, মানে যেহেতু মার্ডার করা হয়েছে, শরীরের যে কোনো জায়গায়, যে কে যে যে জায়গায় পারছে, হত্যাকারী সে যে জায়গায় আঘাত করেছে। তবে অধিকাংশ ক্ষেত্রে গলায় আমরা দেখি, এবং ক্ষতের গতি সাধারণত নিম্নমুখী এবং ভিতরমুখী। আর তল পেটে যদি আমরা যদি দেখি, নিচ থেকে উপরের দিকে, পেটে যখন ছুরি চালায় সেটা নিচ থেকে উপরের দিকে ছুরিটা কি করে ঢুকিয়ে দেয়, এবং উপর থেকে নিচের দিকে অনেক সময় দেখি আমরা। এবং দেহের অনেকগুলো স্থানে কতগুলো ক্ষত দেখা যাবে। মানে কেউ যদি সুইসাইড করে, সে নির্দিষ্ট জায়গায় হয়তো সে কেটে সুইসাইড করবে, শিরা কাটবে বা গলা কাটবে। কিন্তু তাকে যদি মার্ডার করা হয়, হত্যাকারী কিন্তু দেহের বিভিন্ন জায়গায় আঘাত করবে। সেজন্য দেহের নির্দিষ্ট কোনো স্থানে না, অনেকগুলো জায়গায় একই সাথে আমরা ক্ষত আমরা দেখতে পারি, যদি সেটাকে হোমিসাইড বা হত্যামূলক পাংচার যদি হয়। আর হাতের তালুতে রক্তের দাগ থাকলেও বুঝতে হবে যে এটা হত্যা, এটা হত্যা করার একটা উদ্দেশ্য এখানে ছিল। হৃৎপিণ্ডের উপর, বিশেষ করে হার্টের উপর দুই বা দুই এর বেশি যদি ক্ষত দেখা যায়। আর পাংচার্ড ক্ষতের কি বৈশিষ্ট্য আমরা পাই? পাংচার্ড ক্ষতের আমরা বৈশিষ্ট্য পাই হচ্ছে, যদি দুর্ঘটনামূলক পাংচার্ড হয় সেটার বৈশিষ্ট্য আমরা কি পাই? সেটা আমরা দেখি যে শরীরের যে কোনো স্থানে এই জখমটা হতে পারে, বিশেষ করে বাগানের দেওয়ালে,
বা রেলিং এর ধারালো মাথাযুক্ত লোহার শিকের উপর বা অন্য কোনো জায়গায় যদি কেউ পিছলে আছাড় খেয়ে পড়ে যায়, সেক্ষেত্রে এই ধরনের ক্ষত হইতে পারে। বৃদ্ধাঙ্গুলের মাথায় এবং আঙুলে যৎসামান্য ক্ষত কাপড় সেলাই করার সময় সুইয়ের খোঁচায় সৃষ্টি হতে পারে। আর পেনিট্রেটিং ক্ষত বা ল্যাসারেটেড ক্ষতের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তাহলে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য আমরা পাই। আমরা দেখি পেনিট্রেটিং ক্ষতের মধ্যে দৈর্ঘ্য ও প্রস্থ অপেক্ষা ক্ষতের গভীরতা বেশি। আর ল্যাসারেটেড ক্ষতের মধ্যে আমরা পাই যে ক্ষতের গভীরতা দৈর্ঘ্য ও প্রস্থ হইতে কম থাকবে। পেনিট্রেটিং ক্ষতে এটা লম্বা, ধারালো ও তীক্ষ্ণ অস্ত্র দ্বারা তৈরি হবে। ল্যাসারেটেড ক্ষতে এটা ভোঁতা অস্ত্র ও অসমতল অস্ত্রের দ্বারা সৃষ্টি হবে। পেনিট্রেটিং ক্ষতে ক্ষতস্থানে স্পষ্ট ছিদ্র থাকবে। ল্যাসারেটেড ক্ষতে ক্ষতস্থান উঁচু নিচু, এবড়ো থেবড়ো, খসখসে হবে। পেনিট্রেটিং ক্ষতে আমরা অভ্যন্তরীণ অঙ্গ ক্ষত হয়, কিন্তু আমরা দেখবো যে সাধারণ যে হাড়গুলা এটা ভাঙবে না। আর ল্যাসারেটেড ক্ষতে অভ্যন্তরীণ অঙ্গ ক্ষত হবে এবং হাড় ভাঙা থাকতে পারে। পেনিট্রেটিং ক্ষতে আমরা দেখবো যে হঠাৎ মৃত্যু ঘটবে, আর ল্যাসারেটেড ক্ষতে আমরা দেখবো হঠাৎ মৃত্যু ঘটবে না। এরপরে আরেক ধরনের জখম আছে, সেটা হচ্ছে গান শুটের জখম। অর্থাৎ বন্দুকের গুলি যদি ঢুকে, বন্দুকের গুলি ঢুকে যে ক্ষতটা হবে এটাকে বলা হবে গান শুট। আচ্ছা, গান শুটের ক্ষেত্রে আমরা কি দেখি? গান শুটের ক্ষেত্রে আমরা দেখবো যে এটা এমন এক ধরনের ক্ষত যেটা আগ্নেয়াস্ত্রের প্রক্ষিপ্ত বস্তু বা বুলেট, যেটাকে আমরা বলি, বুলেট যদি শরীরে ঢুকে তখন যে মানে ক্ষতটা হবে সেটা হবে গান শুট ওন্ড বা বন্দুকের গুলির জখম। এখন বন্দুকের গুলির জখম আমরা নিরূপণ করব, অনেকগুলো বিষয় আমরা বিবেচনা করব। মানে ধরুন কেউ কাউকে গুলি করে দিছে, সেক্ষেত্রে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য আমরা নিব। মানে কেউ কে দেখছে যে গুলি করছে, হ্যাঁ অমুকে দেখছে যে অমুককে এই সময় অমুক লোক এসে গুলি করে দিছে। গুলির শব্দ শুনে অনেকে, গুলির শব্দ শোনা গেছে কিনা এটা আমরা হিসাব করব। গুলির সাথে অনেকগুলো জিনিস থাকে, গান পাউডার থাকে, তুলার ছিপি থাকে, এবং জখম সৃষ্টিকারী গুলিটা উদ্ধারও হইতে পারে। জখমের সংখ্যা তো থাকবেই, ক্ষতের একটা নেচারও থাকবে। তাহলে এই বিষয়গুলো আমরা, এই বন্দুকের গুলির জখম কিনা এটা আমরা আইডেন্টিফাই করব এই বিষয়গুলো দেখে। মানে পেশেন্টের শরীরে বা এই যে ডেড বডির শরীরে যে যে চিহ্নটা আছে, এখন কেউ যদি বলে যে আমি গুলি করতে দেখছি, এই লোকটাকে গুলি করা হয়েছে অথবা বন্দুকের আওয়াজ শুনছি, তখন আমরা ধরে নিব যে না, এটাকে গুলিই করা হয়েছে। সেখানে আমরা হয়তো গুলি ঢুকে আছে ভিতরে, সে গুলিটাও পেতে পারে। হ্যাঁ, এবং ক্ষত দেখে আমরা অনেক সময় গেস করতে পারি যে এটা হচ্ছে কি বন্দুকের গুলির জখম। বন্দুকের গুলির ক্ষত বা জখমের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। আমরা দেখি যে এখানে ব্যবহৃত অস্ত্রের প্রকৃতি আমরা দেখি। যে স্থান হইতে গুলি করা হয়েছে সেটার একটা ডিস্টেন্স আছে, কাছ থেকে গুলি করলে এক ধরনের প্রভাব, আর দূর থেকে গুলি করলে এটার প্রভাব আরেক ধরনের। গুলির কি ধরনের গতি ছিল, এটা সবগুলো অস্ত্রের গতি কিন্তু সমান না। এক এক আর্মসের বুলেটের গতি কিন্তু এক এক রকম, আমরা সেটাও হিসাব করি। এবং গুলিটার সাইজ আমরা দেখি, স্ট্রাকচারটা আমরা দেখি। এবং গুলির যে মুখ দিয়ে ঢুকবে, গুলির মাথাটা হবে চিকন ক্ষুদ্রাকৃতির, এবং যেদিক দিয়ে বেরোবে সেটা হবে অনিয়মিত ছিন্ন ভিন্ন। এবং যেদিক দিয়ে বেরোবে, বেরোয়ার জায়গাটা একটু মোটা হবে, প্রশস্ততর হবে। যদি খুব কাছ থেকে গুলি করা হয়, তাহলে জখমের কারণে সেখানে অদগ্ধ বারুদ পাওয়া যাবে জখমের মধ্যে, এবং জখমের পাশে যে স্কিন থাকবে সেটা কালচে হয়ে যাবে, দুমড়ানো পোড়া দাগ সেখানে আমরা দেখব। এবং দেখবো যে জখমের পাশের যে পশমগুলা এগুলো পুড়ে যাবে। আর বন্দুকের গুলির ক্ষতে জখমে কি ধরনের অস্ত্র ব্যবহার করা হবে? শর্টগান ব্যবহার করা হইতে পারে, 12 বোরের শর্টগান আছে, রিভলভার ব্যবহার করা হইতে পারে। রিভলভারের যে গুলিটা এটা অনেকটা তীব্রতা কম থাকে এবং দেহের ভিতরে ঢুকে অনেক সময় আটকে যায় রিভলভারের গুলিগুলা। রাইফেলের গুলি তীব্রতা সবসময় বেশি, রাইফেলের গুলি হইলে অনেক সময় ভয়াবহ অবস্থা হয়। আর বন্দুকের গুলির ধরন বা উদ্দেশ্য, মানে কেউ যখন কাউকে বন্দুকের গুলি ছুড়ে, কি জন্য ছুড়ে? হত্যার উদ্দেশ্যে ছুড়ে। ডাকাতি, রাহাজানি, খুন খারাপি করার সময় দেখবেন এক গ্রুপ আরেক গ্রুপের উপর গুলি করে। অনেক সন্ত্রাসীরা দেখবেন সাধারণ মানুষের উপর গুলি করে, চাঁদাবাজির জন্য বা অত্যাচারের জন্য অনেক সময় গুলি করে। আর সুইসাইড করার জন্য অনেকে গুলি চালায়। কিছুদিন আগে নায়ক রিয়াজের এই শ্বশুর, আপনারা অনেকে দেখেছেন, ফেসবুকে এখন আপনারা পাবেন, লাইভে এসে তিনি নিজের মাথায় নিজে নিজের পিস্তল দিয়ে গুলি করে সুইসাইড করেছিলেন।
তাহলে আত্মহত্যার জন্য কি কি হতে পারে? গুলির ব্যবহার হতে পারে। অ্যাক্সিডেন্টাল কারণে হয়তো আর্মিরা পুলিশ চানমারি করতেছে, গুলিটা এসে কারো গায়ে লাগছে, পাবলিকের গায়ে, বা সন্ত্রাসীদের সাথে পুলিশের বন্দুক যুদ্ধ হচ্ছে, কোন একটা পাবলিকের গায়ে এসে লাগছে গুলিটা। আচ্ছা, তাহলে এটা হলো কি দুর্ঘটনাজনিত কারণে। আমার এক পেশেন্ট ছিল, নোয়াখালীর বাড়ি, চট্টগ্রামের লালদিঘির পারে, বাংলাদেশের একজন অনেক সিনিয়র একজন নেত্রী, পলিটিক্যাল নেত্রী, ওনাকে মেরে ফেলার জন্য নাকি গুলি করা হয়েছিল। সেই গুলিটা ওনার পায়ে এসে লাগছে, পায়ের একদিক দিয়ে ঢুকে রানের আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে। তাহলে এই যে গুলিটা ঢুকলো, এখানে কিন্তু ওনাকে হত্যা করার উদ্দেশ্যে বা উনি নিজে আত্মহত্যার উদ্দেশ্যে গুলিটা করেন না, এটা দুর্ঘটনাজনিত কারণ আমরা বলতে পারি, অ্যাক্সিডেন্টাল কজ। মানে এটা হচ্ছে যে দুর্ঘটনাজনিত কারণে যে গুলির আঘাত, এটাকে আমরা বলবো অ্যাক্সিডেন্টাল, মানে আঘাত আর কি, বা অ্যাক্সিডেন্টাল গুলির জখম আমরা বলতে পারি। বন্দুকের গুলি লাগলে কি কি হয়, এটার রেজাল্টটা কি? এখানে হতে পারে পেশেন্ট শকে চলে যেতে পারে, শক স্টেজে চলে যেতে পারে, প্রচুর পরিমাণে ব্লাড যেতে পারে, পেশেন্ট মারাও যেতে পারে, আক্রান্ত ব্যক্তি মারা যেতে পারে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? কথা ক্লিয়ার আছে? জি স্যার, ক্লিয়ার আছে স্যার। আচ্ছা, এখন আসেন বন্দুকের গুলির যে ক্ষত, সে ক্ষতের কি ধরনের প্রতিক্রিয়া হয়? বন্দুকের গুলির ক্ষত বা জখমের যে প্রতিক্রিয়া, আমরা দেখি যে আঘাত এবং হচ্ছে দেহের কোন একটা জায়গা জখম হয়ে যায়, ব্লিডিং হয়, এবং দেহের যে সেলগুলো এগুলো মারাত্মকভাবে জখম প্রাপ্ত হয়। আর বন্দুকের গুলির ক্ষত বা জখমের ধরন বা প্রকৃতি যে যে বিষয়গুলোর উপর নির্ভর করে, বন্দুকের ব্যারেলের দৈর্ঘ্য কত এটা একটা হিসাব করতে হয়, বন্দুকের বোরের প্রকৃতি হিসাব করতে হয়, কতটা ঠাসা সেটা হিসাব করতে হয়, ঠাসা না থাকা এগুলো হিসাব করতে হয়। এরপর হচ্ছে বিভিন্ন রেঞ্জ বা দূরত্ব থেকে রাইফেলের গুলি যদি ছোড়া হয়, বিভিন্ন রেঞ্জ থেকে যদি রাইফেলের গুলি ছোড়া হয়, তাহলে কি হবে, লং রেঞ্জের যদি রাইফেলের গুলি হয়, তাহলে দেখবো যে নরম টিস্যুগুলা বিচ্ছিন্ন করে গুলিটা খুব স্পষ্টভাবে শরীরকে ভেদ করে বের হয়ে যাবে। প্রবেশ মুখের এবং বাইরের মুখের আয়তন একই রকম থাকবে। মধ্যম রেঞ্জের যদি হয়, তাহলে শুধু মাংস না, হাড় বাধা সৃষ্টি করলে হাড়ের মধ্য দিয়েও কিন্তু গুলি পরিষ্কারভাবে বের হয়ে বের হয়ে চলে যাবে, কিন্তু হাড় ভাঙবে না। কি গতি চিন্তা করে দেখেন, মানে হাড় ভেদ করে চলে যাবে কিন্তু হাড্ডিটাকে ভেঙে ফেলবে না। শর্ট রেঞ্জ মানে একদম কাছ থেকে যদি গুলি করা হয় রাইফেল দিয়ে, তাহলে কি হবে, তাহলে দেখা যাবে যে হাড়গুলো ভেঙে টুকরা টুকরা হয়ে ভেঙে যাবে, এবং যেদিক দিয়ে ঢুকবে, ঢোকার জায়গাটা হবে চিকন, যেদিক দিয়ে বেরোবে সেই জায়গাটা হবে মোটা প্রশস্ত। আর বন্দুকের গুলির যে রেঞ্জ আছে এগুলো কিসের উপর নির্ভর করে, আমরা যদি হিসাব করি, আমরা দেখি যে বারুদের পরিমাণ, বিস্ফোরকের যে ধরন, কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সেটা, এবং যে বুলেট যেটা আছে প্রক্ষিপ্ত বস্তু, সেটার একটা প্রকৃতি আমরা হিসাব করব। এখন বন্দুকের গুলির ক্ষত বা জখমের যে চিকিৎসা, এটার আইন বিষয়ে গুরুত্ব কি? বন্দুকের দ্বারা ক্ষত মৃত্যু পরবর্তী বা অথবা পূর্ববর্তী কিনা, এটা হিসাব করতে হবে ফরেন্সিকে। বেশি ক্ষত হলে সেটা নির্ণয় করতে হবে। যে কোনো একটা বা একাধিক গুলিতে ক্ষত হয়েছে কিনা সেটাও বিবেচনা করতে হবে। আত্মহত্যামূলক বা নরহত্যামূলক অথবা দুর্ঘটনামূলক কিনা, ওই যে তিনটা কজ বললাম, হোমোসিডাল, সুইসাইডাল এবং আরেকটা কি অ্যাক্সিডেন্টাল কজ। এই তিনটা বিষয়ের কি কারণে হয়েছে, এটা কি অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে, এটা কি মার্ডার করার জন্য হয়েছে, নাকি নিজেকে নিজে আঘাত করার কারণে হয়েছে, এটা আইডেন্টিফাই করতে হবে। এরপর হলো আত্মহত্যামূলকের ক্ষেত্রে কি দেখবো আমরা, আমরা দেখবো যে অবস্থান। একটা মানুষ যখন সুইসাইড করবে সে কোথায় গুলি করবে? কেউ একজন বলেন দেখি, একটা মানুষ যখন বন্দুক দিয়ে সুইসাইড করবে সে কোথায় গুলি করবে? সে কি নিজের হাতে পায়ে গুলি করবে না অন্য কোথাও গুলি করবে? স্যার বেশিরভাগ ক্ষেত্রে মাথায় গুলি করে স্যার নাকি? এই তো। সেটা আত্মহত্যা করলে আমরা অবস্থানটা দেখবো, বিশেষ করে মাথায় গুলি করবে আত্মহত্যা করলে, অন্য কোথাও করবে না। হ্যাঁ, এটার সাইজ দেখবো, ক্ষতের সংখ্যা দেখবো, ব্যবহৃত অস্ত্রের ধরন দেখবো, ক্ষতের বৈশিষ্ট্য গতি এগুলো দেখবো, অভিগম্যতা দেখবো। আর যদি নরহত্যামূলক হয়, মার্ডার কেস যদি হয় এটা, সেক্ষেত্রে যে কোনো জায়গায় গুলি করতে পারে, শরীরের যে কোনো জায়গায় আঘাতটা, গুলিটার ক্ষত পাওয়া যেতে পারে। বিশেষ করে ডাকাতির জন্য হতে পারে, শত্রুতা, খুনের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হতে পারে। আর যদি অ্যাক্সিডেন্টের কারণে হয়, বিশেষ করে সামনের দিকে পাওয়া যাবে বা নিচ থেকে উপরের দিকে পাওয়া যেতে পারে। আচ্ছা, এরপরে
আত্মহত্যার গুলির ক্ষত বা জখমের যদি অবস্থানগুলো আমরা দেখি, কপালের দুই পাশের রগে আমরা দেখবো আত্মহত্যা করলে মুখের ভিতরে গুলি করে দেয়, অনেকে বন্দুকটা মুখের মধ্যে ঢুকায় গুলি করে দেয়। আচ্ছা, রিয়াজের শ্বশুর কি মুখে দিয়ে মারছিল না মাথার পাশ দিয়ে গুলি করছিল? গুলিটা কোন দিকে করছে আমি ঠিক ভুলে গেছি, কারো কি মনে আছে? আচ্ছা, এটা হচ্ছে কপালের দুই পাশের রগে গুলি করবে যদি আত্মহত্যা করতে চায়, মুখের ভিতরে পিস্তলের মুখটা দিয়ে গুলি করে দিবে, ভ্রুর নিচে গুলি করবে, চিবুকের নিচে বা হার্ট বরাবর ধরে বুকের বাম পাশে গুলি করে দিবে সুইসাইড করতে চাইলে। তাহলে আত্মহত্যামূলক বন্দুকের গুলির যে ক্ষত বা জখম, এটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা বেশ কিছু বিষয় পরীক্ষা করব। আমরা প্রথমে এটার পজিশনটা আমরা দেখব, দেখব যে দেহের কোন স্থানে এটা আছে, এক বা একাধিক জায়গায় আমরা দেখব আত্মহত্যা করতে চাইলে। এরপর মুখের ভিতরে, ভ্রুর নিচে, চিবুকের নিচে, কপালের দুই পাশের রগে, বুক বরাবর আমরা দেখব। ক্ষতের কোনো আকার খুঁজে না পাওয়া গেলে বুঝতে হবে যে হত্যা বা দুর্ঘটনায় জখমের কারণ। আর সাধ্যায়ত্ত কিনা, মানে জখমের স্থানে হাত পৌঁছাইতে পারে এমন এলাকার মধ্যে হইতে হবে। সচরাচর যারা সুইসাইড করবে হাত ঘোরায় পিঠের দিকে নিয়ে, পিঠের দিকে কেউ গুলি করবে না। হয়তো হার্টের কাছে বন্দুক ধরার সুবিধা, এখানে গুলি করবে, মাথায় বন্দুক ধরার সুবিধা, এদিকে গুলি করবে। অস্ত্রের প্রকৃতি, আত্মহত্যামূলক হলে বন্দুকটি অবশ্যই নিহত ব্যক্তির সন্নিকটে পড়ে থাকবে, মানে যিনি আত্মহত্যা করবেন নিজের গুলি খেয়ে বন্দুকটা কিন্তু পাশেই পড়ে থাকবে। আর যদি তাকে যদি হত্যা করা হয়, হত্যাকারী কিন্তু বন্দুকটা সেখানে ফেলে যাবে না, নিয়ে যাবে। আর এখানে আমরা সিমটম কি দেখবো? আমরা দেখবো যে আত্মহত্যার ঘটনায় অস্ত্রটি নিহত ব্যক্তির হাতের মুঠোই শক্তভাবে ধরা আছে, কারণ বন্দুকটা যেন ছুটে না যায়, সে শক্ত করে ধরেই সুইসাইড করছে, অতটুকুতে মারা গেছে, কিন্তু বন্দুকটা তখনও হাতে রয়ে গেছে। আর আমরা যদি দিক হিসাব করি, আত্মহত্যার ঘটনায় জখমের কোনো নির্দিষ্ট আমরা দিক পাবো না, তবে যে কোনো একটা লক্ষ্য অভিমুখী এটা হতে পারে। আর সংখ্যা যদি আমরা দেখি, যিনি আত্মহত্যা করবেন তিনি কিন্তু একটার বেশি গুলি ছুটতে পারবেন না, মানে একটা গুলি করেই তিনি মারা যাবেন। একসাথে 4-5টা গুলি শরীরের বিভিন্ন জায়গায় থাকবে না। যখন আমরা দেখবো যে শরীরের বিভিন্ন জায়গায় 10টা 20টা, হ্যাঁ, এই যে মেজর জিয়া রহমানকে যখন হত্যা করা হয়েছে চট্টগ্রামের সার্কিট হাউসে, হয়তো 20টা না কয়টা জানি গুলি, মানে অনেকগুলো চাইনিজ রাইফেলের গুলি, যতক্ষণ পর্যন্ত ম্যাগাজিন শেষ না হয় ততক্ষণ পর্যন্ত গুলি করা হয়েছে, পুরা শরীর ঝাঁঝরা হয়ে গেছে। তাহলে যদি হত্যা করা হয় কাউকে গুলি, মানে মেরে ফেলার জন্য, সেক্ষেত্রে অনেকগুলা গুলি থাকবে। আর কেউ যদি আত্মহত্যা করে হয়তো একটা গুলি থাকবে, এর বেশি গুলি থাকবে না। আর বৈশিষ্ট্য আমরা কি দেখবো? দেহের খুব নিকটে নিক্ষিপ্ত হয় বলিয়া আমরা দেখবো যে পোড়া, দগ্ধ হওয়া, লালচে বর্ণ ধারণ করবে, লোম পুড়ে যাবে, এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো। তাহলে আজকে এতটুকুই থাক গান শুট। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু টপিক ইনশাল্লাহ পড়বো। তো যতটুকু আলোচনা করলাম, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা আপনারা আপনারা বলতে পারেন। তো কারো যদি কোনো প্রশ্ন যদি না থাকে, আমরা তাহলে আমাদের ক্লাস এখানে আজকে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। জি, রেকর্ড অফ করে দিতে পারেন।